এবার আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সকে কিভাবে ইনডিরেক্ট করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমত তোমাকে খেয়াল করতে হবে সেই টুকে আস্কড অথবা এনকোয়ার্ডে রূপান্তর করতে হবে। নর্মালি আস্কডটি লেখা হয়, তাহলে সেই টুটা হয়ে যাবে আস্কড, অবজেক্টটা ঠিক থাকবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে ইফ বসবে যদি সেন্টেন্সটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। হেল্পিং ভার্ব কি? ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, মাস্ট, উইল, উড, শ্যাল, শুড, হোয়াটএভার যেটাই হোক, যে কোনো হেল্পিং ভার্ব দিয়ে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু হয় তাহলে তোমাকে ইনভার্টেড কমাটা উঠিয়ে সেখানে ইফ লিখতে হবে। আর রিপোর্টেড স্পিচের ভিতরে যে সেন্টেন্সটা আছে ইন্টারগেটিভ, ওইটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। আর টেন্সজনিত যে পরিবর্তন স্বাভাবিকভাবে ঘটে সেটা ঘটবে। তাহলে আসো একটু পর্যালোচনা করি। তাহিদা সেড টু মুহসিনা, তাহিদা মুহসিনাকে বললো উইল ইউ হেল্প মি, আমাকে কি তুমি হেল্প করবা? দেখো উইল অর্থাৎ হেল্পিং ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। এইটাকে যখন আমি ইনডিরেক্টে রূপান্তর করব তখন কি হবে? দেখো তাহিদা আস্কড মুহসিনা, তাহিদা মুহসিনকে জিজ্ঞেস করলো ইফ শি উড হেল্প হার, তাহলে শি কেন হলো? ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করছে মুহসিনা, মুহসিনা এর কি মানে প্রোনাউন হচ্ছে শি, এখানে শি হয়েছে। এখন এই শি দ্বারা কি মুহসিনাকে বোঝাচ্ছে নাকি তাহিদাকে বোঝাচ্ছে? একটা কনফিউশন রয়ে গেছে। এই কনফিউশন দূর করার জন্য শি এর ব্র্যাকেটে আমি কি করলাম? এম লিখলাম, অর্থাৎ মুহসিনা এর নামের প্রথম অক্ষরটা লিখলাম। এরপর উডটা হবে কেন? উইলের সেকেন্ড ফর্ম হচ্ছে উড। এরপরে হার তো ঠিক থাকলো। এখন হারটা কেন হলো? আসলে হার হওয়ার মূল কারণ হচ্ছে এখানে দেখো এখানে মি আছে, মি হচ্ছে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তাহিদাকে ফলো করবে। তাহিদা এর প্রোনাউন ফর্ম কি? শি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। এখানে আমি স্পষ্ট করে এই হারটা যে তাহিদা এটাকে বোঝানোর জন্য ব্র্যাকেটে আমি টি লিখে দিয়েছি। অর্থাৎ যখন কনফিউশন সৃষ্টি হবে যে এই সাবজেক্ট অবজেক্টটা কাকে নির্দেশ করতেছে, তখন ওই সাবজেক্ট অবজেক্টের প্রোনাউন ফর্ম লেখার পরে ওই সাবজেক্ট অবজেক্টের নামের প্রথম অক্ষরটা ব্র্যাকেটে লিখে দিলে ক্লিয়ার হয়ে যায়। এটা দেওয়া উচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মূল কথা আবার বলি, যদি ইন্টারগেটিভ সেন্টেন্সটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তোমাকে ইফ দিয়ে করতে হবে, আর সেন্টেন্সটা অবশ্যই অ্যাসার্টিভ হয়ে যাবে। আর তোমরা তো জানো যে কোনো সেন্টেন্স সেটা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি যাই থাকুক না কেন, নেশন চেঞ্জ করলে ওটা সবই অ্যাসার্টিভ হয়ে যায়। যাই হোক, এরপর আসো আমরা দ্বিতীয়টা নিয়ে আলোচনা করি। দ্বিতীয় রুলটা হচ্ছে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, হুইজ, ওয়েন, হাউ, এরকম কোনো একটা কিছু দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ইনভার্টেড কমা উঠায় যায় এবং সেখানে ওই ডাব্লিউএস কোশ্চেন যেটা ছিল সেটাই বসে। হু থাকলে হু, ওয়েন থাকলে ওয়েন, হোম থাকলে হোম, হোয়াটএভার যেটাই থাকুক না কেন। আর নিয়ম আগের মতোই, সেট টুটা আজকে রূপান্তরিত হয়ে যাবে। তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ না বসে ডাব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে আর টোটাল সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে আসো একটু ব্যাখ্যা করি। তাহমিদা সেড টু মিকদাদ ওয়েন উইল ইউ প্লে ক্রিকেট, তাহমিদা মিকদাদকে বললো তুমি ক্রিকেট কখন খেলবা। এইটাকে ইনডাইরেক্ট করলে কি হবে? তাহমিদা আস্ক মিকদাদ ওয়েন, এখানে মিকদাদ ইউ যেহেতু সেকেন্ড পারসন মিকদাদকে ফলো করছে, মিকদাদ এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি, উইলটা উড হয়ে গেছে, এরপর প্লে ঠিক থাকছে, বাকি কোনো চেঞ্জ হয়নি, বাক্যটা অ্যাসার্টিভ হয়ে গেছে। তার কারণ তোমরা তো জানি, আগেও বলছি যে ন্যারেশন যখন চেঞ্জ করা হয় তখন রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে কি হচ্ছে এখানে? ওয়েন উইল ইউ প্লে ক্রিকেট, এইটার অ্যাসার্টিভ করলে কি হবে? ওয়েন হি উড প্লে ক্রিকেট, উইলটা উড হয়ে গেছে, মূল ব্যাপারটা এই, আর কোনো চেঞ্জ হয়নি। তাহলে মূল কথাটাকেই আবার বলছি, ইন্টারগেটিভ সেন্টেন্স দুইভাবে থাকে, একটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় আর একটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, অর্থাৎ হাউ, হোয়েন, হুইচ এগুলো দিয়ে শুরু হয়। যদি হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তোমরা ইনভার্টেড কমা উঠিয়ে সেখানে ইফ বসাবা, এরপরে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে ফেলবা, আর টেন্সজনিত পরিবর্তন যথারীতি ঘটবে। আর যদি সেন্টেন্সটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু না হয়ে ডাব্লিউএস ওয়ার্ড, হাউ, হোয়েন, হুইচ এরকম কোনো কিছু একটা দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে সেখানে ওই ডাব্লিউএস কোশ্চেনটাই বসবে আর সেন্টেন্সটা যথারীতি অ্যাসার্টিভ হবে এবং সাধারণভাবে যে টেন্স পরিবর্তন হয় সেভাবেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তোমরা তো অবশ্যই জানো যে তোমাদের অবশ্যই কিন্তু প্যাসেজ ন্যারেশন উত্তর করতে হবে, কিন্তু প্যাসেজ ন্যারেশন করতে গেলে তো ন্যারেশনের সাধারণ নিয়মগুলো জানতেই হয়। এই কারণে প্রথমে আমি তোমাদেরকে সাধারণ নিয়মগুলো অবশ্যই জানাবো ইনশাল্লাহ, এরপরে শেষে এসে ব্যতিক্রম এবং প্যাসেজ ন্যারেশনগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, তাহলে তোমরা একটু খেয়াল করো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে চেঞ্জ করতে হয় ইনডিরেক্টে।
প্রথমত তোমাকে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বটা সেই টু, অর্থাৎ যদি পাস্ট টেন্সে থাকে রিপোর্টিং ভার্ব তাহলে সেই টুর ক্ষেত্রে তুমি এখানে টোল্ড লিখতে পারো, আর যদি টোল্ড না লিখে সেই টু প্লাস অবজেক্ট লিখো তাও কোনো সমস্যা নেই। তবে তুমি যদি টোল্ড লেখো তাহলে টোল্ডের পরে টুটা থাকবে না, লেখার দরকার হয় না, ডিরেক্ট অবজেক্টটা বসে যায়। যেমন আসাদ সেই টু ইউ, এটা কি হবে আসাদ টোল্ড ইউ, অর্থাৎ টোল্ড লেখার কারণে টুটা আর থাকেনি। কিন্তু যদি টোল্ড না লিখে আমি সেড লিখতাম তাহলে টু লিখতে হতো, অর্থাৎ এমন হতো আসাদ সেড টু ইউ দ্যাট, কেন হবে ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট বসে। আর স্বাভাবিকভাবে টেন্স জনিত যে পরিবর্তন হয়, প্রেজেন্ট টেন্স হলে পাস্ট টেন্স হয়, পাস্ট হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, নিয়মগুলো তো আগে আলোচনা করা হয়েছে। তাহলে এবার উত্তরটা কি দাঁড়ায় দেখো, আগে কোশ্চেনটা বলি। আসাদ সেড টু ইউ আর আ গুড বয়, আসাদ তোমাকে বললো তুমি একটা ভালো ছেলে। এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন কি হবে, আসাদ টোল্ড ইউ দ্যাট ইউ, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টিভকে ফলো করছে, চেঞ্জ হয়নি কোনো, আর প্রেজেন্ট ফর্মে থাকার কারণে পাস্ট ফর্ম হয়ে গেছে আর বাকি চেঞ্জ হয়নি। তাহলে কি হচ্ছে আসাদ টোল্ড ইউ দ্যাট ইউ ওয়ার আ গুড বয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকার কারণে রিপোর্টেড স্পিচের ভিতরে কিন্তু টেন্সজনিত পরিবর্তন ঘটেছে। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভেতরে টেন্সজনিত পরিবর্তন হয় না, অন্য যে পরিবর্তনগুলো সেগুলো স্বাভাবিক থাকে। উদাহরণ দেখে আসো, হি সেজ টু মি, সে আমাকে বলে আই ক্যান হেল্প ইউ, সে আমাকে বলে যে আমি তোমাকে হেল্প করতে পারবো। তাহলে এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব কি হবে, হি সেজ টু ইউ, সেজও লিখলাম, কেউ যদি সেজ না লিখে টেলস লিখতে চায় লিখতে পারে, সেক্ষেত্রে টু হবে না। হি সেজ টু মি, সে আমাকে বলে, ইনভার্টেড কম উঠে গিয়ে দ্যাট বসেছে, আই ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিকে ফলো করার কারণে হি এখানে চলে এসেছে। ক্যানের কোনো চেঞ্জ হয় নাই, তার কারণ এই যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স থাকার কারণে রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সজনিত পরিবর্তন হয় না, সেই কারণে ক্যান চেঞ্জ হয়নি। তাহলে কি হচ্ছে, হি ক্যান হেল্প মি, মি কেন হলো, ইউটা সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট মিকে ফলো করছে, মি এখানে এসে বসে গেছে। মূল কথা হচ্ছে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স থাকার কারণে রিপোর্টেড স্পেসের মধ্যে টেন্সের পরিবর্তনটা ঘটেনি। ঠিক একইভাবে দেখো আর একটা উদাহরণ, হি উইল সে টু মি, সে আমাকে বলবে ইউ মে গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো। এইটাকে যখন আমি চেঞ্জ করব আগের মতোই, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সের পরিবর্তন হবে না। নর্মাল পরিবর্তন কি হবে দেখো, হি উইল সে টু মি ইউ মে গো দেয়ার, কি হবে হি উইল টেল মি অথবা হি উইল সে টু মি, দুটোই একই, ইনভার্টেড কম উঠে গিয়ে দ্যাট বসেছে। আর ইউ এটা আই হয়ে গেছে কেন, কারণ ইউ সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট মিকে ফলো করার কারণে মেয়ের সাবজেক্টিভ ফর্ম এখানে আই বসে গেছে। মেয়ের কোনো চেঞ্জ হয় নাই, তার কারণ টেন্সের পরিবর্তন হচ্ছে না, গো দেয়ার বাকি যা ছিল তাই রয়েছে। তাহলে তোমাদেরকে আমি যে মূল মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হয়ে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সজনিত পরিবর্তন ঘটে। তবে এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম কথা আছে, সেটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকার পরেও রিপোর্টেড স্পিচের ভিতরে যদি চিরন্তন সত্য থাকে অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু টেন্সের পরিবর্তন হয় না। আর যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্টের যে কোনো টেন্সে থাকতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার ইনডিফিনিট যদি থাকে রিপোর্টিং ভার্বটি, তাহলে রিপোর্টেড স্পিচের ভেতরে টেন্সজনিত পরিবর্তন হয় না, অন্য সকল পরিবর্তন ঠিক থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে চেঞ্জ করার নিয়ম এটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এসো এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আলোচনা করি। ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন তুমি ইনডিরেক্ট করবা তখন তোমাকে খেয়াল করতে হবে সেন্টেন্সটা আসলে কি মূল ভাব দিয়ে শুরু হয়েছে নাকি ডোন্ট দিয়ে নাকি নেভার দিয়ে নাকি লেট দিয়ে শুরু হয়েছে। যাই হোক, যদি মূল ভাব দিয়ে শুরু হয় তাহলে তুমি কিভাবে চেঞ্জ করবা এই নিয়মটা নিয়ে প্রথমে আলোচনা করছি। তারপরে মনে রাখবা, যদি মূল ভাব দিয়ে শুরু হয় তাহলে রিপোর্টিং ভার্বটাকে তুমি টোল্ড লিখতে পারো, অ্যাডভাইস লিখতে পারো, কমান্ড লিখতে পারো। তবে অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে যে যদি উপদেশ বোঝায় তাহলে তুমি অ্যাডভাইস লিখবা, আর যদি কমান্ড বোঝায় সেক্ষেত্রে হয়তো মানে কোনো সেনা অফিসার অধস্তন অফিসারকে হুকুম করলো ফায়ার অন, সেক্ষেত্রে তো কমান্ড দিতে হবে। আর যদি অর্ডার বোঝায় তাহলে অর্ডার দিবা, উপদেশ বোঝালে তো অ্যাডভাইস দিবাই। আর যদি তুমি কনফিউজড হয়ে যাও যে আসলে কি বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে নাকি কমান্ড বোঝাচ্ছে নাকি আসলে বুঝতেছে না কি বলতেছে, সেক্ষেত্রে তুমি টোল বসাবা। সহজ কথা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটাকে তুমি টোল্ড দিবা, আর যদি ক্লিয়ার বুঝো যে উপদেশ দিচ্ছে তাহলে অ্যাডভাইস দিবা, আর ক্লিয়ার যদি বুঝো যে আদেশ করতেছে তাহলে অর্ডার দিবা। যাই হোক,
রিপোর্টিং ভার্বটাকে টোল্ড অথবা অ্যাডভাইসড অথবা কমান্ড অথবা রিকোয়েস্টেড যা ইচ্ছা অর্থাৎ যেটা দরকার যেটা বোঝায় সেটা দিবা। এরপরে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেখানে তুমি বসাবা টু, অর্থাৎ তোমাকে যেটা মনে রাখতে হবে মূল সেটা হচ্ছে ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে সেখানে টু বসবে যদি মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয় আর কোনো পরিবর্তন হয় না। তাহলে আসো এটা একটু ব্যাখ্যা করি। হি সেড টু মি, সে আমাকে বললো, রিড অ্যাটেন্টিভলি, তুমি ভালো করে পড়াশোনা করো। তাহলে সেটা আসলে কে? এখানে তো স্পষ্ট নাই যে সে মানুষটা কে, সে আমার টিচার নাকি বাবা নাকি ভাই নাকি বন্ধু, অর্থাৎ আমি এখানে কনফিউজ। সে আমি যদি পরিচয় জানতাম সে কে তাহলে আমি বুঝতে পারতাম বললো নাকি উপদেশ দিল নাকি আদেশ করলো। যেহেতু পরিচয় জানি না সেই ক্ষেত্রে আমি টোল্ড লিখবো। আর তুমি যদি মনে করো যে ভালো করে পড়তে বলছে নিশ্চয়ই উপদেশ দিছে, সেক্ষেত্রে তুমি এখানে অ্যাডভাইস লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এই ক্ষেত্রে টোল্ড লেখাটাই বেশি শ্রেয়, কনফিউশন থাকে না। তাহলে হি টোল্ড অথবা অ্যাডভাইসড মি, এরপর ইনভার্টেড কমা গিয়ে টু বসছে আর কোনো পরিবর্তনই হয় নাই। তাহলে উত্তর কি হলো? হি টোল্ড মি অথবা অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি। আবার দেখো যদি কোনো সেন্টেন্সের মধ্যে শুরুতে প্লিজ থাকে তাহলে প্লিজ দ্বারা তো আমরা রিকোয়েস্ট বুঝি, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটাকে সেড টু না লিখে রিকোয়েস্টেড লিখবো। প্রশ্নটা কি আছে? হি সেড টু মি, সে আমাকে বললো প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে হেল্প করেন, বোঝাই যাচ্ছে সে অনুরোধ করতেছে। সেক্ষেত্রে আমরা কি করব? সেড টু রিকোয়েস্ট করব। হি রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে, এর প্লিজ এর পরিবর্তে রিকোয়েস্ট বসেছে, এই কারণে প্লিজ আর বসবে না, তাহলে মূল ভাব থেকে বাক্যাংশ বসে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আর একটা উদাহরণ দেখে আসো। দ্য টিচার সেড টু মি, টিচার আমাকে বললো গেট আউট ফ্রম দ্য ক্লাস, অর্থাৎ কোনো টিচার রেগে গেছে, আমাকে হুকুম করতেছে ক্লাস থেকে বের হয়ে যাও। এটা নিশ্চয়ই অনুরোধ না, আবার এটা নিশ্চয়ই নর্মাল বলাও না। নর্মাল বলে কেউ বলে না যে তুমি দয়া করে ক্লাস থেকে বের হয়ে যাও। মূল কথা হচ্ছে বাক্য দেখেই বোঝা যাচ্ছে আমাকে আদেশ করতেছে। সেই ক্ষেত্রে যেহেতু আমি বুঝতেছি আদেশ করতেছে, এই কারণে আমরা কি করব? সেড টু অর্থাৎ রিপোর্টিং ভার্বটাকে অর্ডারে রূপান্তর করব আর বাকিগুলো ঠিক রাখবো। উদাহরণটা দেখো, দ্য টিচার সেড টু মি, টিচার বললো গেট আউট ফ্রম দ্য ক্লাস, তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। এটাকে যখন আমি চেঞ্জ করবো ইনডাইরেক্টে তখন কি হবে? দ্য টিচার অর্ডার্ড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসেছে আর বাকি কোনো চেঞ্জ হয় নাই, তাহলে কি হচ্ছে? টু গেট আউট ফ্রম দ্য ক্লাস। তাহলে তোমাকে যেটা মূল কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি মূল ভাব দিয়ে সেন্টেন্সটা শুরু হয় ইম্পারেটিভটা, সেক্ষেত্রে তুমি কি করবে? ইনভার্টেড কমা উঠাই দিয়ে সেখানে টু বসাবা, এটা হচ্ছে মূলনীতি। আর রিপোর্টিং ভার্বটাকে তুমি টোল্ড লিখতে পারো, মিনিং বুঝে আর কি, অর্ডার, টোল্ড, রিকোয়েস্ট, কমান্ড, হোয়াটএভার যেটাই হোক না কেন অর্থ অনুযায়ী হবে। তবে টোল্ড যদি লেখো সেক্ষেত্রে সব ক্ষেত্রেই উত্তরটা সঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।